বজবজের সঙ্গে স্বামী বিবেকানন্দের যোগাযোগ যেটা আছে সেটা তো অবশ্যই ঐতিহাসিকভাবে প্রামাণ্য সত্য, এবং সেই সত্যতা যদিও এই ঘটনার পর প্রায় 84-85 বছর পর এর সত্যতা কিন্তু আবিষ্কৃত হয়েছিল। এটা একটা মনে রাখতে হবে। ঘটনা ঘটেছিল 1897 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি সন্ধে থেকে 19 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত তিনি এখানে অবস্থান করেছিলেন। 19 ফেব্রুয়ারি সকালে এই যে আমরা স্টেশন দেখছি এটি বজবজ পুরনো স্টেশন। এখন এই স্টেশনে যাত্রীবাহী ট্রেন যাতায়াত করে না, মূলত বিভিন্ন শিল্পের যে মালবাহী গাড়ি তারা এখানে পাশ দিয়ে যাতায়াত করে, তাদের কাজকর্ম এই পুরনো স্টেশনে হয়। এই স্টেশনে 1897 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি সকাল থেকে বিবেকানন্দ এখানে অবস্থান করেছিলেন। একটি চেয়ারে তিনি বসেও ছিলেন। সেই চেয়ারটি এখন পূর্ব রেলওয়ের যে সদর দপ্তরে যে আছে আর কি, মিউজিয়াম রয়েছে, সংগ্রহশালা, সেই সংগ্রহশালাতে সসম্মানে সংরক্ষিত হচ্ছে। এই ঘটনা যদি আমাদের বলতে হয়, আরেকটু ইতিহাসটা পিছনে ফিরে গেলে তবে আমরা পুরো ইতিহাসটা বুঝতে পারবো। ঘটনা শুরু তারও 3-3.5 বছর আগে 1893 খ্রিস্টাব্দে আমেরিকার আবিষ্কার, যখন ওই কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে আমরা জানি আমেরিকার শিকাগো শহরে একটি ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সেই ধর্ম মহাসম্মেলন একটা বিশাল বড় কর্মযজ্ঞ ছিল। গোটা পৃথিবী থেকে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা, দার্শনিকরা তারা সেখানে সমবেত হলেন। 1893 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হলো। তারপর তিনি বিশ্ব ভ্রমণে বেরোলেন। বিভিন্ন দেশ, বিভিন্ন মহাদেশ, বিভিন্ন নগর, শহর, জনপদ একের পর এক বিশ্ব ভ্রমণ করার পর প্রায় 3.5 বছর পর তিনি ভারতবর্ষের মাটিতে ফিরে এলেন। 1897 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি কলম্বো থেকে, মানে শ্রীলঙ্কা থেকে একটি জাহাজে করে ভারতবর্ষের মাটিতে ফিরলেন। প্রথমে পাম্বানে এলেন আর কি। তারপর যেহেতু এই ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, ভারতবর্ষের মানুষজন, এই বাংলার মানুষ, তার গুণমুগ্ধরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে এই বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ কবে ভারতবর্ষে ফিরবেন। তার তিনি যখন ফিরলেন 1897 জানুয়ারিতে, তখন একটা বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হলো। বাংলাতেও তিনি কবে ফিরবেন সেই জন্য তার সাথে যোগাযোগ করা হলো। যোগাযোগ করে সেখানে স্থির হলো মাদ্রাজ থেকে একটি বিশেষ জাহাজে MS মুম্বাসা, সেই মুম্বাসা জাহাজে করে তিনি আসবেন কলকাতা বন্দরে। বজবজ কিন্তু তখন এই ছবির মধ্যে ছিল না। তার এই সফর সূচির মধ্যে বজবজ বন্দরে নামা, এখানেই বন্দর আর কি, বা বজবজ স্টেশন থেকে ট্রেনে চড়ে কলকাতায় যাওয়া, এ কোনোটাই কিন্তু পূর্ব নির্ধারিত ছিল না, এটা আমাদের বুঝতে হবে। এখন ওই মুম্বাসা জাহাজের পথটা ছিল 18 তারিখ রাত্রে, মানে বিকেলের দিকে কোনো এক সময় কলকাতা বন্দরের খিদিরপুর ডকে এটা আসার কথা ছিল। এখন সেই গতিপথে জাহাজের যে ক্যাপ্টেন ছিলেন মিস্টার সেভিয়ার দেখলেন যে যখন বজবজের কাছাকাছি এসেছে তখন সূর্য প্রায় ডুবতে চলেছে, সূর্য অস্তমিত, এরকম একটা সময়। সেই সময় কলকাতা বন্দরের একটা নিয়ম ছিল, এই যে কলকাতা বন্দরের এই যে নেভিগেশন চ্যানেল, এই যে গঙ্গা নদী একটা বন্দর পর্যন্ত, এই নেভিগেশন চ্যানেলের একটা নিয়ম, কলকাতা বন্দরের নিজস্ব নিয়ম ছিল যে সূর্য ডোবার পর কোনো বাইরের জাহাজ, অর্থাৎ যে জাহাজের ক্যাপ্টেন কলকাতা বন্দরের নিজস্ব ক্যাপ্টেন নয়, অর্থাৎ এই আসলে এখানে কি নদীর নাব্যতা কম, তো নদীর নাব্যতা কমের জন্য
অনেক ধরনের ঘটনা ঘটতে পারত। সেই কারণে তখন রেস্ট্রিকশন ছিল, কোনো বাইরের জাহাজ, বাইরের ক্যাপ্টেন যা পরিচালনা করছেন এমন কোনো জাহাজ সূর্য ডোবার পর এখানে কলকাতা বন্দরে ঢুকতে পারবে না। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন যে 18 ফেব্রুয়ারি রাত্রিটা এখানেই থাকবেন। 1 নম্বর পোর্ট যেহেতু একটু আগেই বজবজে, তখন কলকাতা বন্দরের একটি যে ব্রাঞ্চ তৈরি হয়েছে, যেটা তৈল বন্দর, বজবজ তৈল বন্দর, সেই বজবজ তৈল বন্দরের একটি জেটিতে তিনি নোঙর করলেন 18 তারিখ সন্ধ্যের সময়। ঘটনা হলো এটা যে যেহেতু এই পথের মধ্যে যা পূর্ব নির্ধারিত সূচি ছিল, সেই সূচির মধ্যে বজবজ বন্দরে মোম্বাসা জাহাজের থামার কোনো পরিকল্পনা ছিল না, সেই কারণে কোনো মানুষ জানলেন না যে এই জাহাজ এখানে নোঙর করলো। এই জাহাজে এমন একজন বিশ্ববিখ্যাত মানুষ আছেন যিনি গোটা বিশ্ব জয় করে দেশের মাটিতে ফিরছেন, এই বজবজের মাটিতে তিনি পদার্পণ করছেন। বজবজের কোনো মানুষ সেদিন কিন্তু জানলেন না, কাকপক্ষিতেও টের পেল না। এবারে জাহাজ তো নোঙর করবো 18 তারিখ সন্ধ্যের সময়। সেই সময় তখন আসলে পোর্ট কমিশনের নিয়ম ছিল, যদি কোনো বহিরাগত জাহাজ এখানে এসে নোঙর করে, তৎক্ষণাৎ জাহাজের ক্যাপ্টেন এবং যাত্রীদের গিয়ে পোর্ট কমিশনের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক থাকতেন তার কাছে গিয়ে রিপোর্ট করার রীতি ছিল। ফলে জাহাজ ওই জেটিতে নোঙর করার পর মিস্টার সেভিয়ারের স্ত্রী ছিলেন, একজন স্টেনোগ্রাফার ছিলেন এবং দুজন ভারতীয় বাঙালি শিষ্য ছিলেন বিবেকানন্দের সাথে, এবং স্বামী বিবেকানন্দ স্বয়ং। অর্থাৎ জাহাজের এই 5 জন মিলিয়ে বিবেকানন্দ সহ সবাই পায়ে হেঁটে গেলেন ওই পোর্ট কমিশনের অফিসে, গিয়ে সেখানে তারা আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করলেন। কিন্তু আক্ষেপের বিষয় হলো এইটা যে এমন একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে এই জনপদ, অথচ এই জনপদের কোনো মানুষ তিনি রিপোর্ট কাটলেন না, এমন একটা ঘটনা ঘটতে চলেছে। তার একটু দূরেই ওই গড়ের বাজার বলে বাজার তখন ওখানে বসতো। তখন তো ওই বিদ্যুতের আলোর ব্যবস্থা হয়নি, ফলে গড়ের বাজারের দোকানিরাও সাধারণত দিনের বেলায় বেচা কেনা হতো। সন্ধ্যের দিকে অল্প কিছু মানুষ, দোকানিরা যারা থাকতেন, তারাও খবর পেলেন না যে এরকম একটা ঘটনা, ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই জনপদ হতে চলেছে। ফলে যথারীতি বিবেকানন্দ সহ তার শিষ্যরা, সঙ্গীরা নামলেন, ওখানে গেলেন, পোর্ট কমিশনের যে আধিকারিক ছিলেন তার কাছে রিপোর্ট করলেন। পোর্ট কমিশনের আধিকারিক সেই সময় যে যোগাযোগের যে ব্যবস্থা ছিল, ওই বলে টেলিপ্রিন্টারের মধ্য দিয়ে টেলিগ্রাম করলেন। দ্বারভাঙার মহারাজ যিনি ছিলেন, এই একটা কমিটি তৈরি হয়েছিল বিবেকানন্দ প্রত্যাবর্তন উপলক্ষে কলকাতায় তাকে সংবর্ধনা দেওয়া হবে, যার আনুষ্ঠানিক দিনও ঘোষিত হয়েছিল 19 ফেব্রুয়ারি পরের দিন। ফলে দ্বারভাঙার মহারাজকে টেলিগ্রাম করা হলো। তিনি অনুরোধ করলেন রেলওয়ে কর্তৃপক্ষকে যে আপনারা পরের দিন সকালে 19 ফেব্রুয়ারিতে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করুন, যে ট্রেনে করে স্বামী বিবেকানন্দ, যিনি এই প্রায় 3.5 বছর পর বিশ্ব জয় করে দেশে ফিরছেন, মহিলার মাটিতে যিনি পদার্পণ করেছেন, তিনি বজবজ এই স্টেশন থেকে কলকাতা শিয়ালদহ পর্যন্ত, তখন শিয়ালদহ পর্যন্ত যেহেতু প্যাসেঞ্জার ট্রেন চলত, এই ট্রেনে করে যাতায়াতের ব্যবস্থা করতেন। হলো এটা সত্যি, তখন ব্রিটিশের এই যে রেলওয়ে কর্তৃপক্ষ এই দ্বারভাঙার যে মহারাজের এই যে আবেদন, সেই আবেদন নাকচ করে দিলেন, বললেন কোনো বিশেষ ট্রেনের ব্যবস্থা করা যাবে না। কি করা যেতে পারে? যে একটি সাধারণ যে ট্রেন সকালে ছাড়ে, সেদিন ছিল ট্রেন সকালে যেত এবং যেহেতু আসতো, সারাদিনে 2 জোড়া ট্রেন যাতায়াত। ফলে সকালের ট্রেনে করে যেতে পারেন, একটি বিশেষ কোচ ওরা দিয়ে দেবেন, যে কোচে, এবং বলা থাকলো কি সেটি ছিল ফার্স্ট ক্লাস কোচ। সেই ফার্স্ট ক্লাস কোচে বিবেকানন্দ থাকতে পারবেন,
তার যে ওই ইউরোপীয় মানে সাদা চামড়ার সঙ্গী যারা তারা থাকতে পারবেন, কিন্তু ওর সঙ্গে যে দুজন নেটিভ ছিল, অর্থাৎ বাঙালিদের তখন ভারতীয়দের বলা হতো, ইংরেজরা বলতে নেটিভ, সেই নেটিভ সহযাত্রীরা কিন্তু ওই ফার্স্ট ক্লাস কোচে চড়তে পারবেন না, তারা অন্য কোথায় চলে যেতে পারবেন, এরকম একটা ব্যবস্থা করেছেন। বাবু অন্য আরেকটি সাক্ষাৎকারে জানাচ্ছেন যে বিবেকানন্দ এই প্রস্তাবে রাজি হলেন না, যেহেতু তার সঙ্গী 5 জন ছিলেন, 5 জনের মধ্যে 3 জন তার সঙ্গে যাত্রা করবেন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে, আর বাকি 2 জন অন্য সাধারণ কোচে যাবেন। এই প্রস্তাব তার কাছে গ্রহণযোগ্য মনে হলো না। ফলে করলেন কি, পরের দিন অর্থাৎ 19 ফেব্রুয়ারি সকালে তিনি জাহাজ থেকে নেমে বজবজ স্টেশনে পৌঁছলেন। সাধারণ যাত্রীদের জন্য যে দ্বিতীয় শ্রেণীর যে টিকিট, সেই টিকিট কেটে তিনি অপেক্ষা করেছিলেন বেশ কিছুক্ষণ। রেলওয়ের যারা আধিকারিকরা ছিলেন তারা সেই মর্যাদাটুকু দিয়েছিলেন, বিবেকানন্দকে বসার জন্য একটি বিশেষ চেয়ার দেওয়া হয়েছিল, সেই চেয়ারে বেশ কিছুক্ষণ তিনি অপেক্ষা করেছিলেন। তারপর ট্রেন আসার পর সেই ট্রেনে চড়ে বজবজ থেকে যান শিয়ালদহে। ইতিমধ্যে যেহেতু খবর হয়ে গেছে যে 19 তারিখে বজবজ থেকে শিয়ালদহ স্টেশনে উনি আসছেন, সেই দিন খুব কম করে হলো 20,000 মানুষ শিয়ালদহ স্টেশনে সমবেত হয়েছিলেন। স্বামীজিকে সংবর্ধিত করা হয়, তারপর সমারোহ করে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বামীজিকে শিয়ালদহ স্টেশন থেকে নিয়ে যাওয়া হয়। এই ইতিহাসের মধ্যে যেটা একটা বড় বিষয়, উল্লেখযোগ্য বিষয়, এই বজবজের এই এপিসোডটা কিন্তু প্রায় 84-85 বছর ধরে মানুষ জানতেন না, এটা চাপা পড়েছিল। রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে স্বামী গম্ভীরানন্দের একটি বই তখন প্রকাশিত হয়, যেখানে ওই সংবর্ধনার বিষয়টা, শিয়ালদহ স্টেশনে 20,000 মানুষের সংবর্ধনা, সেটা দেওয়া আছে। তখন ধারণা ছিল যে এই জাহাজ নোঙর করেছিল খিদিরপুর ডকে, খিদিরপুর থেকে শিয়ালদহ স্টেশনে আসেন। কিন্তু ঘটনার মাঝখানে ফ্যালাসি হচ্ছে এইটা, গণেশবাবু আমাদের যে স্থানীয় ইতিহাস গবেষক, গত শতাব্দীর 8-এর দশকে 80-81 সাল নাগাদ ওর মাথায় এটা স্ট্রাইক করে যে আচ্ছা, খিদিরপুরে যদি নামেন, বিবেকানন্দ 19 তারিখ সকালে খিদিরপুরে নামছেন, তারপর শিয়ালদহ স্টেশনে সংবর্ধনা দেওয়া হচ্ছে, তাহলে খিদিরপুর থেকে শিয়ালদহ স্টেশনে পৌঁছলেন কিভাবে? কারণ খিদিরপুর থেকে শিয়ালদহ পর্যন্ত কোনো প্যাসেঞ্জার ট্রেনের ব্যবস্থা তখনও ছিল না, এখনো নেই। উনি ভাবলেন তাহলে নিশ্চয়ই এর মাঝখানে তথ্যগত কোনো অসঙ্গতি আছে। স্থানীয় ইতিহাস গবেষক উনি প্রচুর চিন্তা করলেন, অনেক পুরনো মানুষজন যারা আছেন তাদের সাথে কথা বললেন, বজবজের মানুষজন, কেউ কোনো তথ্য দিতে পারলেন না। কিন্তু রেলওয়ের লোকজনরাও, কারণ রেলওয়ের লোক তো এতদিনের পুরনো কেউ থাকে না, 2-5 বছরের জন্য আসেন, আবার ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যান, ফলে রেলের থেকেও তেমন কোনো কিছু সাহায্য তিনি প্রথমে পেলেন না। সেই সময় উনি করলেন কি, আসলে আমাদের ইতিহাস তৈরি হয়তো বিভিন্ন উপাদানের মধ্যে দিয়ে, যখন উনি এই ওরাল হিস্ট্রি করতে পারলেন না, ইতিহাসের সব থেকে নির্ভরযোগ্য উপাদান হচ্ছে আর্কাইভাল এভিডেন্স। সেই আর্কাইভাল এভিডেন্সের জন্য উনি প্রথমে গেলেন ন্যাশনাল লাইব্রেরি, কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে সেই সময়কার পুরনো কাগজপত্র ঘাঁটাঘাঁটি শুরু করলেন। ফেব্রুয়ারি মাস 1897 বিভিন্ন পত্র পত্রিকা সব খোঁজ খবর করে দেখলেন, এক জায়গায় তিনি এই তথ্যটা পেলেন খুব ছোট্ট করে, যে 18 তারিখে স্বামীজি বজবজ বন্দরে নেমেছিলেন, 19 তারিখ সাধারণ ট্রেনে করে বজবজ থেকে শিয়ালদহ স্টেশনে গিয়েছিলেন, তারপর শিয়ালদহ স্টেশনে তাকে সংবর্ধনার ব্যবস্থা করা হয়। এই জায়গায় গণেশবাবুর এই যে কৃতিত্ব, সেটাকে আমাদের স্বীকার করতেই হবে। তিনি এই যে বিভিন্ন তথ্য পরিসংখ্যান ঘাটাঘাটি করে গবেষণা করে এই যে এটা পেলেন, এটা তো স্বীকৃতি দরকার। কারণ সেই সময় এই যে সমস্ত বিষয়গুলো হচ্ছে রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বীকৃতি যদি না পাওয়া যায়, ইতিহাস হিসাবে প্রতিষ্ঠিত হবে না। গণেশবাবু তখন এই সমস্ত তথ্য প্রমাণ, ওই সময়কার যে কাগজের যে খবর, তার ছবি তুলে উনি গেলেন রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচার, যে গোলপার্কের যে প্রতিষ্ঠান রয়েছে,
তার অধ্যক্ষ ছিলেন স্বামী লোকেশ্বরানন্দ। স্বামী লোকেশ্বরানন্দর কাছে গিয়ে উনি সমস্ত তথ্য প্রমাণ দিলেন। তারপর বেশ কয়েকবার সিটিং হলো, কথাবার্তা হলো, ওরাও ওদের মতো করে খোঁজ খবর নিলেন। খোঁজ খবর নেওয়ার পর 1983 সাল নাগাদ, 83-84 সালে ওরা এটা অ্যাপ্রুভাল দিলেন। ওরাও আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন স্বীকার করে নিলেন যে না, বিবেকানন্দ প্রত্যাবর্তনের সময় উনি যখন মাদ্রাজ বন্দর থেকে কলকাতায় এলেন, প্রথম নেমেছিলেন বজবজে এবং বজবজ থেকে ট্রেন সহযোগে উনি শিয়ালদা স্টেশনে যান। ফলে এই ইতিহাসটা প্রতিষ্ঠিত হলো। লোকেশ্বরানন্দজি ওদের যে মুখপত্র রয়েছে রামকৃষ্ণ মঠের, সেই মুখপত্রে তিনি এটা দীর্ঘ প্রবন্ধ লিখলেন। পরবর্তীকালে মূলত গণেশ বাবুর উদ্যোগে রেলওয়ের সঙ্গে কথাবার্তা বলে 1986 সাল থেকে একটি বিশেষ ট্রেন যাত্রার ব্যবস্থা করা হয় এবং সেই যে পুরনো চেয়ার, যে চেয়ারে বিবেকানন্দ বসেছিলেন, এটা পরবর্তীকালে আরো বিভিন্ন খোঁজ খবর করে দেখা গেল সেই চেয়ারটাও সংরক্ষিত হচ্ছে আমাদের পোরেলের যে আছে আর কি সংগ্রহশালা, সেই সংগ্রহশালায় সংরক্ষিত হচ্ছে। খুব সংক্ষেপে বলতে গেলে এটি হচ্ছে ইতিহাস, যে ইতিহাস বজবজের সঙ্গে স্বামী বিবেকানন্দের যে যোগাযোগ, সেই যোগাযোগের যে ইতিহাস, তার সংক্ষেপে এটুকুই হচ্ছে ঘটনা।